আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11 এর সিলেবাসের অন্তর্ভুক্ত সারফেস টেনশন বা পৃষ্ঠটান যে চ্যাপ্টারটা আছে সেটা। তো এটা সান্দ্রতার সঙ্গে তোমাদের বইতে আছে, কোনো কোনো বইতে এটা আলাদা আলাদা অধ্যায় বা চ্যাপ্টার করে দেওয়া আছে। তো আমরা আজকে শুরু করব পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান কি? তরল পদার্থের একটা সাধারণ ধর্ম হলো তরল পদার্থ চায় সর্বদা তার যে মুক্ত পৃষ্ঠ থাকে ওপেন সারফেস তার ক্ষেত্রফলটাকে ন্যূনতম করতে, তার ফলে তরল পৃষ্ঠটাকে সংকুচিত করতে চায়। এর ফলে কি হয়, তরল পদার্থের যে অণুগুলো আমরা জানি প্রত্যেকটা অণুই সবসময় চায় মিনিমাম পোটেনশিয়াল এনার্জি বা ন্যূনতম স্থিতিশক্তি অর্জন করতে। তো স্থিতিশক্তি ন্যূনতম করার জন্য তরল পৃষ্ঠের সর্বদা ক্ষেত্রফলকে কম করতে চায় বা ন্যূনতম করতে চায়। এর ফলে পৃষ্ঠটান বা সারফেস টেনশনের উৎপত্তি ঘটে। তো আমরা দেখে নিই, তাহলে বিষয়টি লিখি। তরল পদার্থের সাধারণ একটি ধর্ম হলো তার মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে ন্যূনতম করা, যার ফলে উৎপত্তি হয় পৃষ্ঠটানের বা সারফেস টেনশন। মনে রাখতে হবে তরল পৃষ্ঠের একটা সাধারণ ধর্ম তার যে ওপেন সারফেসটা আছে সবসময় মিনিমাম করতে চাই, ডেকে একটু। তো আমরা জানি দুখানা যে বলের কথা আমরা শুনেছি আণবিক বল, একটা হচ্ছে আসঞ্জন বল, একটা হচ্ছে সংশক্তি বল। আমরা এগুলো শুনেই আসছি, বিভিন্ন চ্যাপ্টারে আমাদের আলোচনা করা হচ্ছে। আসঞ্জন বলটা কি ছিল? ভিন্ন ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আসঞ্জন বল, এবং সমজাতীয় পদার্থের ক্ষেত্রে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, আর এটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। তো মনে রাখতে হবে এই যে দুটো বল এগুলো কিন্তু ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে না, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরা মেনে চলে এই যে ফোর্স গুলো প্রপোর্শনাল টু r⁷ অ্যাপ্রক্সিমেটলি এই যে ফোর্স গুলো মানে দুটো অণুর মধ্যে যে বলটা কাজ করছে সেগুলো 10⁻⁻7 সেন্টিমিটার এই দূরত্বের ব্যবধানে ক্রিয়াশীল। তো এই দুটো বলের কথা বলার উল্লেখ হলো। পৃষ্ঠটানও একটা আণবিক বল, যেখানে তরল পদার্থের অণুগুলোর মধ্যে যে বলটা কাজ করছে সেটাকে আমরা বলছি সমজাতীয় পদার্থের ক্ষেত্রে সংশক্তি বল। আবার যদি বলি ধরো কাঁচের ওপর জল ফেলা হলো বা তেল ফেলা হলো, সেখানে হচ্ছে আসঞ্জন বল। প্রত্যেকটাই আমাদের পৃষ্ঠটানের উদাহরণের মধ্যে আমরা পড়বো, সেখান থেকে বেশ কিছু জিনিস পড়বো। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ বিষয়গুলো আমরা পড়বো। কাঁচের উপর পারদ রাখা হলো, মার্কারি রাখা হলো, সেই ক্ষেত্রে কেমন হয় সেগুলো পরের বিষয়। তো পৃষ্ঠটানটা কি করে হচ্ছে একটু চিত্রের সাহায্যে বুঝি। ধরো কোনো একটা তরল পৃষ্ঠ আছে, এটাকে আণবিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো তরল পৃষ্ঠের মধ্যে ধরো এখানে একটা মলিকুলের কথা ভাবলাম, মলিকুলার থিওরি একটু দেখে নিই। এখানে তো অসংখ্য মলিকুল আছে, লিকুইড মলিকুল এখানেও আছে, এখানে প্রত্যেকটা জায়গায়। তো
তো প্রত্যেকটা মলিকুলের ওপর কিন্তু একটা করে তারা পার্শ্ববর্তী যে মলিকুলগুলো তারা ফোর্স অ্যাপ্লাই করছে, পৃষ্ঠেও আছে। তো এখানে যদি একটা লিকুইড মলিকুল আমরা ধরে নিই, জাস্ট আমি কিছুটা একটু ছবিটা একটু এঁকে দেওয়ার চেষ্টা করছি। এখানে যদি একটা মলিকুল ধরি, লিকুইড মলিকুলকে, এই মলিকুলটার উপর প্রত্যেকটা দিকে কিন্তু একটা করে ফোর্স, সব দিকে সমপরিমাণ একটা বল কাজ করছে। তার মানে তরলের অভ্যন্তরে যদি কোনো একটা মলিকুলকে ধরি, তার উপর নেট ফোর্স 0, লব্ধি বল 0, কারণ সব দিক থেকে সমপরিমাণ বল দ্বারা আকর্ষণ। ছবিটা ক্লিয়ার আসছে তো? আসছে। এবার কোনো যদি ধরি এখানে একটা আছে, ধরো এরকম একটা জায়গায় আছে, তরল পৃষ্ঠ থেকে একটু নিচে, তার ক্ষেত্রে কিন্তু লব্ধি বলটা 0 হচ্ছে না, একটা নিম্নমানের লব্ধি বল নিচের দিকে কাজ করছে, ছোট মানের। তাহলে তরল পৃষ্ঠ থেকে খানিকটা নিচে যেটা আছে, এটা যদি বলি পি অবস্থান, এটা কিউ ধরলাম, কিউতে নেট ফোর্স আছে সেটা খুব কম মানের। এবার তরল পৃষ্ঠে যে লিকুইড মলিকুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো, চিন্তা করে, তরল পৃষ্ঠে যেগুলো আছে সেগুলোর উপর কিন্তু নেট ফোর্সটা সবচেয়ে বেশি। তার মানে তরল পৃষ্ঠে যে লিকুইড মলিকুলগুলো আছে তাদের উপর নেট ফোর্সটা সবচেয়ে বেশি। তো এই ফোর্সের এগেইনস্টে, যেহেতু এই নেট ফোর্সটা কাজ করছে অভিকর্ষ বলের দিকে, তো লিকুইড মলিকুলগুলোকে সেই ক্ষেত্রে একটা কার্য করতে হয় কোন দিকে? এই নেট ফোর্সের এগেইনস্টে। এই নেট বলটার বিরুদ্ধে একটা বল কার্য করতে হয় কিছু পরিমাণ, সেই কার্যটাই এদের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে কি হলো? আর বিন্দুতে দুটো ক্ষেত্রে নেট ফোর্স আছে, এটার ক্ষেত্রে নেট ফোর্সটা একটু কম দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। এটার ক্ষেত্রে কম, এর ক্ষেত্রে একটু বেশি। কেন বেশি বুঝতেই পাচ্ছি। আর বিন্দুতে তরল পৃষ্ঠে অবস্থিত তরল অণুটির উপর লব্ধি বল সর্বোচ্চ হওয়ায় পৃষ্ঠে অবস্থিত অণুগুলিকে মানে এই বলের প্রভাবে অণুগুলো নিচের দিকে নেমে যেতে চাইবে, তাহলে তার এগেইনস্টে একটা কার্য করে তাদের নিজেদের অবস্থানকে তারা ধরে রাখবে। তো তার ফলে অণুগুলিকে অভিকর্ষ বলের বিপরীতে একটি কার্য করতে হয়, যা অণুগুলির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে দেখো, তরল পৃষ্ঠে যে অণুগুলো আছে
তাদের ক্ষেত্রে স্থিতিশক্তির মানটা সবচেয়ে বেশি, কারণ এদের ক্ষেত্রে নেট ফোর্সটা সবচেয়ে বেশি। তরল পৃষ্ঠে যেটা আংশিক নিমজ্জিত আছে, মানে কিছুটা নিচে আছে, তার উপর যতটা নেট ফোর্স, তাহলে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি বলি, এখানে এনার্জি বললাম E1, এখানে এনার্জি বললাম E2, অ্যান্ড ফর দিস লিকুইড মলিকুল দিস ইজ E3। দেন আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি কোনটার ক্ষেত্রে আমরা, এর ক্ষেত্রে নেট ফোর্স নেই, এর ক্ষেত্রে নেট ফোর্সটা একটু আছে, এর ক্ষেত্রে সবচেয়ে বেশি। তার মানে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ কার্য করতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। তার মানে এখানে E3টা সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট E2, আরো ছোট। তার মানে তরল পৃষ্ঠে অবস্থিত অণুগুলোর ক্ষেত্রে স্থিতিশক্তির মান সর্বোচ্চ হয়, এবং নিমজ্জিত অণুগুলোর ক্ষেত্রে তুলনায় স্থিতিশক্তি এখানে সবচেয়ে বেশি। তো স্থিতিশক্তি যদি বেশি হয়ে থাকে, এবার চিন্তা করো, লিকুইড মলিকুল সবসময় চাই, আমি দেখেছি কি ন্যূনতম করতে চায় ক্ষেত্রফলকে, এবং যার ফলে এটা মনে রাখতে হবে, ন্যূনতম ক্ষেত্রফল মানে সে স্থিতিশক্তিকে ন্যূনতম করতেছে। স্থিতিশক্তিকে ন্যূনতম করতে গেলে ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে হবে, কম জায়গার মধ্যে সংকুচিত করতে হবে। তার ফলে স্থিতিশক্তি যদি এই মলিকুলগুলোর ক্ষেত্রে, যে পৃষ্ঠে অবস্থিত অণুগুলো আছে তার ক্ষেত্রে স্থিতিশক্তি সবচেয়ে বেশি, কারণ পৃষ্ঠে অবস্থিত অণুগুলোর ক্ষেত্রে নেট বল সর্বোচ্চ হয়। ভালো করে মনে রাখবো, নেট বল সর্বোচ্চ হয়, যার ফলে এদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য বেশি করতে হয়, যার ফলে সঞ্চিত স্থিতিশক্তির মানটা বেশি হয়। তো সঞ্চিত স্থিতিশক্তির মান যদি বেশি হয়ে যায়, তাহলে এই মলিকুলগুলোর স্থিতিশক্তির মান সবচেয়ে বেশি, তার থেকে এটা একটু কম, তার থেকে এটা একটু কম। এগেন নেক্সট, তাহলে যেহেতু যে কোনো অণু ন্যূনতম স্থিতিশক্তি অর্জন করতে চায়, যে কোনো অণুই আমরা জানি একটা ইলেকট্রন যখন এনার্জি গেইন করে হায়ার স্টেটে চলে যায়, সবসময় সে আবার নেমে চলে আসে। কিসের জন্য? তার উদ্দেশ্য হচ্ছে তার মিনিমাম এনার্জি সে গেইন করবে। যে কোনো ক্ষেত্রেই আমার মিনিমাম পোটেনশিয়াল এনার্জি পজিশনে থাকতে চায়, ন্যূনতম স্থিতিশক্তি অর্জন করতে চায়। এই কারণে তরল পৃষ্ঠে অবস্থিত অণুগুলি পৃষ্ঠকে সংকুচিত করে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে ন্যূনতম করতে চায়, যার ফলে স্থিতিশক্তিও ন্যূনতম হবে। স্থিতিশক্তি ন্যূনতম, তাহলে ক্ষেত্রফল কেন পরিবর্তন করতে চাইছে, কেন কমাতে চাইছে, কেন সংকুচিত করতে চাইছে? কারণ সংশক্তি বলের প্রভাবে অণুগুলোর উপর যে নেট বলটা কাজ করছে, সেই নেট বলটা পৃষ্ঠে অবস্থিত অণুগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তার ফলে সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্যটা বেশি হয়। বৃত্তকার্যের মানটা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পৃষ্ঠতলে অবস্থিত অণুগুলোর স্থিতিশক্তি বেড়ে যায়। এবার অণুগুলো সবসময় চায় তার স্থিতিশক্তির মান বা পোটেনশিয়াল এনার্জির মান মিনিমাম হোক। সেই মিনিমাম করার জন্য সে পৃষ্ঠতলকে সংকুচিত করে তার ক্ষেত্রফলটাকে কমাতে চায়, যার ফলে ক্ষেত্রফল কমাতে চায়, যার ফলে তার স্থিতিশক্তি ন্যূনতম হবে। এই কারণে এটাকেই তোমরা বলি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে ন্যূনতম করতে চাওয়াকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। এই কারণেই
পৃষ্ঠটান সৃষ্টি হয়। তাহলে উদ্দেশ্য হচ্ছে একটাই, ডিউ টু গেইন মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, ন্যূনতম স্থিতিশক্তি অর্জন করার জন্যই এই ঘটনা ঘটে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা ছবিতে কোন ক্ষেত্রে স্থিতিশক্তি সবচেয়ে বেশি, যে অণুগুলি তরল পৃষ্ঠে অবস্থান করছে তাদের স্থিতিশক্তি বেশি, কারণ এদের ক্ষেত্রে বেশি পরিমাণ অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। ঠিক আছে, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে যে অভিকর্ষ আকর্ষণ বল তার বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, তার ফলে এই কৃতকার্যটা তরল পৃষ্ঠে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তরলের মধ্যে যে অবস্থিত অণুগুলোর তুলনায় যে অণুগুলো পৃষ্ঠে অবস্থিত হবে তাদের ক্ষেত্রে স্থিতিশক্তি বেশি হয়। এবার তরলের কণাগুলো বা অণুগুলো কি চায়, সর্বদা ন্যূনতম স্থিতিশক্তি থাকতে চায়, যার ফলে তাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বজায় থাকবে। সাম্যাবস্থা মানে কি, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। এই ডিউ টু, তাহলে ন্যূনতম স্থিতিশক্তি কথাটার অর্থ মানে কি, ন্যূনতম স্থিতিশক্তি মানে সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়ামের জন্য তার এনার্জি সর্বদা কেমন দরকার, মিনিমাম দরকার। ডিউ টু গেইন মিনিমাম পোটেনশিয়াল এনার্জি তারা কি করছে, তার এরিয়াটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলার চেষ্টা করছে, এবং যার ফলে আমার তরল পৃষ্ঠটা সবসময় টান টান হয়ে থাকে এবং পৃষ্ঠটান সৃষ্টি হয় বা পৃষ্ঠটানের উৎপত্তি লাভ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা আণবিক বলের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা। তাহলে এখানে নেট বল 0, এখানে নেট বলটা একটু কম, এখানে সব, তাহলে তরল পৃষ্ঠে যারা থাকবে তাদের ক্ষেত্রে আমার নেট বলটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম এবং বুঝে যাওয়ার চেষ্টা করলাম। এরপর আমরা চলে যাব পৃষ্ঠটানের কাকে বলে সেই বিষয়গুলোতে। পরবর্তী আলোচনা যেটা বললাম সেটা হচ্ছে পৃষ্ঠটানের সংজ্ঞা। পৃষ্ঠটান কি জিনিস? পৃষ্ঠটান মনে রাখবো তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। প্রথম কথা, নির্ভর করে কিসের উপর সেটা আমরা দেখে নেব। যদি আমরা কোনো তরল পৃষ্ঠে, এটা ধরো একটা টপ ভিউ থেকে দেখছি তরল পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা রেখা কল্পনা করা হয়, যে কোনো অবস্থানে একটা রেখা কল্পনা করা হয়, সবসময় এ কিন্তু টান টান হয়ে থাকতে চাইছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে মিনিমাম করতে চাইছে। ওকে, তো যদি কোনো একটা রেখা কল্পনা করা হয়, এটা একটা কাল্পনিক রেখা, তাহলে আমরা দেখতে পেলাম কি এরা এইদিকে তীর ছিল, তাই না? পৃষ্ঠতলে যখন ছিল আমরা যখন দেখলাম এইদিকে তীর। এবার তাহলে সর্বদা যদি রেখা কল্পনা করি, তাহলে এই রেখার সাথে লম্বভাবে একটা বল কাজ করবে। এই পাশে যেমন করবে, টান করতে চাইছে, সিমিলারলি এদিকেও চাইবে, প্রত্যেকটা পয়েন্ট তারা টান টান থাকতে চাইছে। ওকে, তাহলে তরল পৃষ্ঠে, মুক্ত পৃষ্ঠে যদি কোনো একটা রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার সাথে লম্বভাবে এবং রেখার দুই বিপরীত পৃষ্ঠে এবং তলের সাথে স্পর্শক বরাবর, দেখো আমি যে রেখাগুলো টেনেছি কোথায় রেখেছি, বোর্ডের প্লেনেই রেখেছি। তাহলে এই যে রেখাগুলো সবগুলো কোথায় আছে, স্পর্শক বরাবর আছে, আর কাল্পনিক রেখার সাথে লম্ব বরাবর আছে, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটি কাল্পনিক রেখা নেওয়া হয় বা কল্পনা করা হয়, তবে ওই রেখার কোন দিকে আছে, বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, তার মানে দুই বিপরীত পার্শ্বে
কিভাবে তলের সাথে কিভাবে বলেছি তলের স্পর্শক বরাবর তল বরাবর তলের সাথে স্পর্শকীয়ভাবে এবং ওই রেখার সাথে কিভাবে বলেছি রেখার সাথে কত ডিগ্রি কোণে আছে 90 ডিগ্রি কোণে রেখার সাথে লম্বভাবে যে পরিমাণ বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল ন্যূনতম করতে চায় তাকেই বলা হয় পৃষ্ঠটান। তাহলে এই হলো পৃষ্ঠটানের সংজ্ঞা। তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটি রেখা কল্পনা করা হয়, এটা তরলের, তুমি একটা কন্টেনারের মধ্যে জল রেখেছো, মানে ধরো এরকম একটা আছে লাইক দিস, একটা কন্টেনারের মধ্যে কিছুটা তরল রেখে দিয়েছি আমরা, এই তরলের মুক্ত পৃষ্ঠের রেখা কল্পনা করলাম, আর এই সাইডে সবসময় চাইলে এরিয়াটাকে টান টান করে রাখতে এবং মিনিমাম এরিয়া কভার করতে, যার ফলে তরল পৃষ্ঠে অবস্থিত কণাগুলির লিকুইড মলিকুলগুলির পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়। ডিউ টু গেন মিনিমাম পোটেনশিয়াল এনার্জি ফর দেয়ার ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় থাকার জন্য ন্যূনতম স্থিতিশক্তি অর্জন করতে চায়। সেই চাওয়ার জন্য, সেটা করার জন্য তারা কি করে, যদি কোনো রেখা কল্পনা করি তাহলে কি দেখা যায়, ওই রেখার দুই বিপরীত পার্শ্বে তলের সাথে স্পর্শক বরাবর, তল বরাবর এবং রেখার সাথে সমকোণে 90 ডিগ্রি কোণে সমকোণে যে বলটা কাজ করছে, কিভাবে 0.2 মিনিটের যে পরিমাণ বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করে, যে পরিমাণ বল, এখানটা হয়ে মুছে গেল, যে পরিমাণ বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করে, যে পরিমাণ, তাহলে পৃষ্ঠটান মানে হচ্ছে বল একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, যা এরিয়াটাকে, যার ফলে ক্ষেত্রফল ন্যূনতম করতে চায়, সেটাই হলো, এবং পৃষ্ঠটাকে টান টান রাখতে চায়, এই কথাটা লিখতে পারি। তাহলে ফোর্স কাজ করছে, ফোর্সের ডিরেকশন। দেন সারফেস টেনশন, তাহলে পৃষ্ঠটান আমরা এস দিয়ে লিখব, এস ইকুয়ালস টু ফোর্স বাই লেন্থ। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল যদি আমরা বলি এফ, তাহলে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হলো ফোর্স পার ইউনিট লেন্থ, এফ বাই এল। ওকে, অনেক সময় টি দিয়েও লেখে, ডিউ টু টেনশন, সারফেস টেনশনকে আমি এস দিয়েই লিখবো। ওকে, তাহলে এর যদি ইউনিট বলি এসআই সিজিএস, সিজিএস এর তাহলে কি হবে, ডাইন সেন্টিমিটার ইনভার্স, এসআই তে হবে নিউটন মিটার ইনভার্স। ওকে, ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন, ফোর্স এম এল টি মাইনাস 2 বাই এল, কারণ এলটা কেটে গেল, এম টি টু দি পাওয়ার minus 2. Okay, this is the dimensional formula of surface tension, and these are the unit in CGS and SI process. Okay, তার মানে কেন এরিয়াটাকে মিনিমাম করতে চাইছে, তাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় অর্জন করার জন্য তারা চায়, যে কোনো কণা চায় সর্বদা তাদের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ন্যূনতম হোক। তার ফলে সেই ন্যূনতম স্থিতিশক্তি অর্জনের উদ্দেশ্যে তারা তাদের পৃষ্ঠতলটাকে সংকুচিত করে ক্ষেত্রফলটাকে কমাতে চাইছে।
তার ফলে যে পরিমাণ শক্তি অর্জিত হচ্ছে, সেটাই তার পৃষ্ঠ শক্তি। স্থিতি শক্তিটাকে এখানে নাম দেব পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। সারফেস এনার্জি কি করে হিসেব করা যায়? ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফল পরিবর্তন করতে যে পরিমাণ কৃতকার্য, একক পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন করতে গেলে যতখানি কার্য, সেটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে বা পৃষ্ঠ শক্তি। তাহলে নেক্সট টপিক আমাদের, তোমরা এইটুকুনি সুন্দরভাবে লিখে নেবে যে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, পৃষ্ঠ শক্তি। তোমরা এগুলো ক্লাস 9 একটু পড়েছিলে, তো তোমাদের বেসিক কনসেপ্ট সবাইকারই হয়তো আছে, তাও শিখতে হবে ভালো করে। সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। তাহলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ কার্য করতে হলো, তাহলে আমরা কি জানি? তরল পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তন কেন করছে? ন্যূনতম স্থিতিশক্তি অবস্থায় বা সাম্যাবস্থায় আসার জন্য মিনিমাম পোটেনশিয়াল এনার্জিকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের গেনের জন্য যে পরিমাণ সে ওয়ার্ক ডান করছে, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে স্টোর হচ্ছে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি, সেটাকে ডিফাইন করা হচ্ছে অ্যাজ এ সারফেস এনার্জি। তাহলে পৃষ্ঠ শক্তি মানে কি? তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল পরিবর্তন করতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয়, তাই তা তরল পৃষ্ঠে পৃষ্ঠ শক্তি পরিবর্তন ঘটায়। সারফেস এনার্জি চেঞ্জ করছে, সারফেস এনার্জি এজ এ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, পৃষ্ঠ শক্তি ঘটাচ্ছে, পরিবর্তন ঘটাচ্ছে। পৃষ্ঠ শক্তিকে পরিমাপ করা হয় একক ক্ষেত্রফল ক্ষেত্রফলের পরিবর্তনের জন্য সম্পাদিত কৃতকার্য দ্বারা। খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা খুব ভালো করে বুঝতে হবে, এটা আমাদের অঙ্কে খুব কাজে লাগবে। সুতরাং সারফেস এনার্জি E equals to work done by area। পৃষ্ঠ শক্তির সূত্র হচ্ছে কৃতকার্য বাই ক্ষেত্রফল, এটাই হচ্ছে সারফেস এনার্জি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তন করার জন্য যে কার্য সম্পাদিত হচ্ছে সেটাই পৃষ্ঠ শক্তি, এবং এটা কি করে করা হবে? ওয়ার্ক ডান ডিউ টু ইউনিট চেঞ্জ ইন এরিয়া, এটাই আমরা হিসাব করবো এর সাহায্যে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তিকে। এই যে কার্যটা আমরা করছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তন করতে, ধরো
এই কার্যটা মনে রাখতে হবে, এই কার্য হলো টানের বিরুদ্ধে কার্য। টানের বিরুদ্ধে, টান চাইছে মিনিমাম করতে, আমরা সেটাকে পরিবর্তন করতে চাইছি, ফলে তার নতুন একটা পৃষ্ঠতল তৈরি হচ্ছে, যার ফলে তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। সেই যে চেঞ্জটা, সেটাই হচ্ছে চেঞ্জ ইন সারফেস এনার্জি। এবং এই কার্য হলো টানের বিরুদ্ধে কার্য। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে পরিবর্তন করতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত, এই যে পরিবর্তন প্রধানত বৃদ্ধি করতে চাইলে কিন্তু পৃষ্ঠটান সেখানে বাধা দেবে। কারণ পৃষ্ঠটান কি চায়, সবসময় মিনিমাম এরিয়াটাকে মিনিমাম করতে। এবার তার এগেনস্টে যদি আমরা কার্য করি, সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি চেঞ্জ হবে। এই কার্যটা মনে রাখবো, টানের বিরুদ্ধে কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, টানের বিরুদ্ধে কাজ। তো আমাদের এবার যেটা দেখে নিতে হবে, সারফেস এনার্জি আর সারফেস টেনশনের রিলেশন। তো আমরা দেখবো সেটা কিভাবে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ, প্রমাণটা আসে আমাদের বোর্ড এক্সামে, এবং রিলেশনটা থেকে আমরা নিউমেরিক্যাল প্রবলেম শিখব। আচ্ছা, তার আগে সারফেস এনার্জি আর তার ডাইমেনশন ইউনিটটা একটু দেখে নিই। আচ্ছা, ইউনিট কি ইউনিট হবে? এনার্জি বাই এরিয়া, ওয়ার্ক ডান বাই এরিয়া। তাহলে সারফেস এনার্জির ইউনিট হবে ওয়ার্ক ডান, মানে এসিসিজিএস, তাহলে কি হবে আর্ক পার সেমি স্কয়ার। এসআইতে হবে জুল পার মিটার স্কয়ার। আর ডাইমেনশন যদি বলি সারফেস এনার্জি, ওয়ার্ক ডান বাই এরিয়া। ওয়ার্ক ডানে কত, m l স্কয়ার t minus 2 by area l square, that is dimensionally similar to surface tension. Then surface energy and surface tension is dimensionally similar to each other. Okay, dimensionally বা মাত্রিক ভাবে তারা dimensionally equal or similar to each other. সারফেস এনার্জি কত হলো, mt to the power minus 2। সারফেস টেনশনের এটাই আসে। এবার সম্পর্কটা দেখি। সম্পর্কটা কি করে করা যায়? তো আমরা একটা ফ্রেম নিচ্ছি, ফ্রেম। আমরা এটাকে এইভাবেও আঁকতে পারতাম, এইভাবে আঁকলাম। তো একটা ফ্রেম নেওয়া হয়েছে, তারের তৈরি, ধরো তার যেটা সরু, তার দিয়ে একটা তৈরি করেছি নর্মাল তারের। যে তার এখানে একটা এবিটা হচ্ছে ওপেন তার, স্লাইডার মতন। তো এখানে আমরা জলের মধ্যে সাবান বা কিছুগুলো একটা ফ্যান উৎপন্ন করে একটু ডুবিয়ে নিয়েছি এরকম করে, তার এখানে একটা ফিল্ম তৈরি হবে। ওকে, লিকুইড ফিল্ম। লিকুইড লেয়ার তৈরি হলো। ওকে, তো এবার তাই যদি হয়, লিকুইড এটার সারফেস, তার মানে এই যে এটা এবিটা কিন্তু মুভ করতে পারে এই ফ্রেম বরাবর। তাহলে এ কি চাইবে, লিকুইড কি চায়, এরিয়াকে মিনিমাম করতে। তাহলে এই যে এবিটা নিলাম, এবি যেটা তার, যেটা ফ্রিলি মুভ করতে পারে এই দুটো প্যারালাল লাইন বরাবর, তাহলে এইদিকে একটা ফোর্স অনুভব করবে। টেনশন কাজ করবে এদিকে একটা। কেন? লিকুইড সারফেস কি চাইছে, তার এরিয়াটাকে মিনিমাম করতে, ন্যূনতম করতে চাইছে। তাহলে এ চাইবে এদিকে সরে যেতে। লিকুইড লেয়ার সবসময় চায় তার তলটাকে, পৃষ্ঠতলটাকে ন্যূনতম ক্ষেত্রফল করতে, তাহলে এদিকে একটা সারফেস টেনশন কাজ করবে। তো এবির লেন্থটা ধরে নিয়েছি। এবিটা কি, এটা নাম দিয়ে দিই পি কিউ আর এস। পিএস ও কিউ আর বরাবর
চলাচল করতে পারে, মানে জিনিসটা এরকম স্লাইডার টাইপের, স্লাইড করতে পারে টুয়ার্ডস PQ, PS and QR। ওকে, তাহলে দেখো এই যদি আমরা এটা লেন্থ ধরছি তাহলে এদিকে একটা ফোর্স, তাহলে এবার এটাকে যদি আমরা চাই এবিটাকে এদিকে টান টেনে আনতে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করে এটাকে টেনে এবিটাকে এখানে নিয়ে এলাম, তাহলে তার এরিয়ার চেঞ্জ হলো, এরিয়াটা বেড়ে গেল, এরিয়াটা বেড়ে গেলে পোটেনশিয়াল এনার্জি কিছুটা বেড়ে যাবে, সেটাই তার একক পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন করতে এটাকে A প্রাইম B প্রাইমে নিয়ে এলাম, x পরিমাণ সরণ করলাম x। ঠিক আছে, টেনশনের এগেইনস্ট ওয়ার্ক করলাম, তাহলে এই যে ওয়ার্কটা, তাহলে এটা কি এনার্জি? সারফেস এনার্জি, ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। তাহলে এই যে নতুন এরিয়াটা তৈরি হলো, যার ফলে তার পোটেনশিয়াল এনার্জিটা কিছুটা বেড়ে গেল, কিন্তু সারফেস টেনশন চাইছি কমাতে, আমরা সেটাকে বাড়িয়ে দিলাম, তাহলে সেই এনার্জিটা বা ওয়ার্ক ডানটাই হলো তার সারফেস এনার্জি। ওকে, তাহলে আমরা এখানে দেখি, তাহলে এখানে ফোর্স কত, তাহলে এখানে প্রযুক্ত বল F সমান মিনিমাম ফোর্সটা কত হবে? মিনিমাম ফোর্স নিয়ে চিন্তা করব, আমাদের টেনশন হলো ফোর্স পার ইউনিট লেন্থ ইনটু এই দৈর্ঘ্যটা হচ্ছে L, তাহলে ফোর্সটা হয়ে গেল F S ইনটু L, এটা হচ্ছে প্রযুক্ত বল। ন্যূনতম প্রযুক্ত বল, তাহলে এই পরিমাণ বল প্রয়োগ করেছি, তাহলে কৃতকার্য কত সেটা আমাদের বার করতে হবে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, অতএব ক্ষেত্রফলের পরিবর্তনের জন্য, একক ক্ষেত্রফল পরিবর্তনের জন্য, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? কতটা ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মার্ক করা অংশটা, এই অংশটার ক্ষেত্রফলটা বেড়ে গেছে, এতখানি বেড়েছে, A প্রাইম B প্রাইম B সেইটা বেড়েছে। তো সারফেস সবসময় এটাকে যদি বলি ডেল্টা A, এটার এরিয়া কত? দৈর্ঘ্য হল L, প্রস্থ হল X, L X। এবার সারফেস সবসময় টু সাইডেড হয়, এদিকে যেমন একটা তল আছে, আমরা এদিক থেকে দেখছি, বোর্ডের পেছন দিক থেকে দেখলেও কিন্তু একটা তল আছে, দুটো তল, তাহলে টোটাল ওয়ার্ক ডান, সরি টোটাল এরিয়া চেঞ্জ হলো 2LX। ওকে, মোট পরিবর্তন ক্ষেত্রফলের এইদিকে পরিবর্তন LX, পৃষ্ঠ পেছন দিকে তলের পরিবর্তন LX, তাহলে মোট ক্ষেত্রফলের পরিবর্তন 2LX। সিমিলারলি টোটাল ওয়ার্ক ডান, আচ্ছা এই পরিবর্তনের জন্য কৃতকার্য W সমান বল ইনটু সরণ, তাহলে বল কত? F, সরণ কত? X ইনটু 2। কেন 2? এদিকেও কার্য, পিছন দিকের তলটাও কার্য, দুটো তলকে আমরা পরিবর্তন করছি, তাহলে কার্যটাও দ্বিগুণ হলো। তাহলে সুতরাং সারফেস এনার্জি, পৃষ্ঠ শক্তি বেরিয়ে গেল কত? আমরা সারফেস এনার্জিটা বার করতে চাইছি, E সমান ওয়ার্ক ডান বাই চেঞ্জ ইন এরিয়া, কৃতকার্য বাই ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে সেটা আমাদের চলে এলো কত এলো? 2Fx by 2LX, that is F by L, that is S। তাহলে আমরা একটু আগে দেখলাম ডাইমেনশনালি সারফেস এনার্জি and surface tension both are similar. Dimensionally surface energy and surface tension both are similar, but এখানে দেখছি দুটো আমরা নিউমেরিক্যালি করে দেখলাম, ক্যালকুলেশন করে দেখলাম, ফর্মুলাতেও দেখতে তাই আসছে সারফেস এনার্জি ইকুয়ালস টু সারফেস টেনশন। ওকে, তার মানে আমাদের সারফেস এনার্জি বার করা মানে সারফেস টেনশনের ভ্যালু, তাহলে দুটো, সুতরাং এনার্জি ও টেনশনের এস এর সাংখ্য মান সমান, এককটা আলাদা বসলো, মানটা সমান হবে। যেমন আমাদের জানি তাপগ্রাহিতা জল সমান সাংখ্য মান সমান হয়, তাপগ্রাহিতা জল সমান সাংখ্য মান সমান হয়। ওকে, তাহলে এখানে একটা সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা পেয়ে গেলাম, সম্পর্কটা বুঝে গেলাম, দুটো সাংখ্য মান সমান 2 নম্বর প্রমাণের জন্য।
তাহলে এখানে দেখো, তাহলে অতএব কৃতকার্য আমাদের অঙ্ক দেবে, ভালো করে বুঝে নাও। W সমান W বাই চেঞ্জ ইন এরিয়া সমান S, তাহলে কৃতকার্য সমান S ইনটু ডেল্টা A। তাহলে W কৃতকার্য W সমান, এটা খুব গুরুত্বপূর্ণ পৃষ্ঠ টানের অঙ্কের জন্য প্রধান সূত্র, কৃতকার্য সমান পৃষ্ঠ টান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন। ক্ষেত্রফলের পরিবর্তন বার করব, দিয়ে তাকে কি দিয়ে গুণ করে দেবো, যদি দুটো সাইড হয় তাহলে 2 দ্বিগুণ হবে ক্ষেত্রফলের পরিবর্তন, একটা সাইড হলে একটা তলের জন্য ভাবতে হবে, তাকে আমরা সারফেস টেনশন দিয়ে গুণ করলে কৃতকার্যের মান পেয়ে যাব। এই দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে, তোমরা সূত্রটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে পৃষ্ঠ শক্তি কি, পৃষ্ঠ টানের বিরুদ্ধে গিয়ে যে কার্য করছি সেটাই পৃষ্ঠ শক্তি রূপে সঞ্চিত হচ্ছে, এবং একক ক্ষেত্রফল পরিবর্তন জন্য বা অ্যাকচুয়ালি বৃদ্ধির জন্য যে পরিমাণ কার্য পৃষ্ঠ টানের বিরুদ্ধে, সেটাই হলো আমাদের সেই কার্যটাকেই বলা হচ্ছে পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আমরা শিখে নিলাম কৃতকার্য সর্বদা আমরা যখন হিসেব করব কি করে করব, কৃতকার্য সমান পৃষ্ঠটান এবং ক্ষেত্রফলের পরিবর্তন দিয়ে গুণ করে দিতে হবে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটা করব। একটু আগে শিখলাম কৃতকার্য সমান পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, সেই সংক্রান্ত মনে রাখবো। যদি বড় আকারের জলবিন্দু ভেঙে গিয়ে ছোট আকারের জলবিন্দুতে পরিণত হয়, তখন সেই ক্ষেত্রে কিছু পরিমাণ কার্য সম্পাদিত হবে, আর যদি উল্টোটা হয় তাহলে শক্তির অপচয় হবে। ওকে, তো দেখি, তো দেখো কি করে কার্য। কৃতকার্য সমান সারফেস টেনশন ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন। তো এটা একটা জলবিন্দু আছে, যার ব্যাসার্ধ হলো 4, ব্যাসার্ধ 8। তো এটা ভেঙে গিয়ে ছোট ছোট n সংখ্যক ক্ষুদ্র জলবিন্দুতে পরিণত হলো। তাহলে এখানে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল? কারণ এর যতটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, n সংখ্যক এই ছোট গোলকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বেশি। দেখি আমরা, তাই যদি ভাবি, তো প্রথম আমরা দেখব দুটো আরের মধ্যে সম্পর্ক কি। যেহেতু এটা ভেঙে এটা উৎপন্ন হয়েছে, তাহলে এটা যা আয়তন হবে n সংখ্যক এর আয়তনের সমান হবে। তাহলে 4/3 পাই আর কিউব, এটা তোমরা করেছো মাধ্যমিকে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতো। 4/3 পাই স্মল আর কিউব। ওকে, এটা ভেঙে এটা হয়েছে, তাহলে এটার মোট আয়তন যা n সংখ্যক ক্ষুদ্র জলবিন্দুর আয়তনের সমষ্টি তাই হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল R সমান n⁻⁻⁴ ইনটু স্মল r। খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? অতএব ক্ষেত্রফলের বৃদ্ধি ডেল্টা A সমান, দেখো n ইনটু 4πr² মাইনাস, এটা n খানা ছোটর ক্ষেত্রফল মাইনাস বড়টার ক্ষেত্রফল 4π ক্যাপিটাল R²। তাহলে n ইনটু 4π, ক্যাপিটাল বা স্মল r এর মানটা, ক্যাপিটাল R এর মানটা বসাই, স্মল r টা যদি বসাই, বসালেই হলো r² মাইনাস এটার মান বসিয়ে দিচ্ছি, তাহলে n⁻² ইনটু স্মল r²। কি করলাম? ক্যাপিটাল R এর মানটা এখানে বসিয়ে দিলাম। ক্যাপিটাল R এর মান কত? এটা, তাহলে স্কয়ার করলে কত? 2/3 r² হয়ে যাবে। এই কমন নিয়ে নিই, n ইনটু 4π, সরি n কেন, এখানে একটা n থাকবে, বারবার ভুল লিখছি, সরি এখানে 4πটা কমন গেছে, n তো কমন যাবে না, n তো ওখানে নেই। তো 4π কমন যাচ্ছে, দেখো n⁻²টা কমন গেল, r² কমন গেল, n⁻² কমন গেল, তাহলে থাকলো n⁻⁻³ মাইনাস 1। ওকে, তাহলে আমাদের এটাকে লিখতে পারি 4π r², এটাই তো r², r কে স্কয়ার করলে এটাই আসবে, ইনটু n⁻⁻³ মাইনাস 1। তাহলে এটা ক্ষেত্রফলের পরিবর্তন।
তাহলে এই প্রক্রিয়ায় কতখানি কার্য সম্পাদিত হয়েছে, অতএব কৃতকার্য সমান W সমান S ইনটু ডেল্টা A। যদি এটাকে ধরতাম সাবানের ফেনার বুদবুদ, তার ক্ষেত্রে দুটো তল হতো, একটা ইন্টারনাল, একটা ভেতরের তল, একটা বাইরে। কিন্তু এখানে যেহেতু জল আছে তাই ভেতরের তলটাকে ধরবো না, বাইরের তলটাকে, মানে একটা তল, ওয়ান সাইডেড সারফেস, একটাই তল। ভেতরে তো জল আছে, তাহলে কোনো তল নেই, তলটা পুরো ঘিরে আছে জল দিয়ে। যদি জল না থাকতো, যদি বলতো সোপ বাবল বা সাবানের ফেনার বুদবুদ, তার ভেতরেও এয়ার আছে বাইরেও এয়ার আছে, তার ক্ষেত্রে টু সাইডেড বা দুটো সাইডের জন্য দুই দিয়ে গুণ করতে হতো। তাহলে এখানে কত হলো 4 পাই r স্কয়ার s n টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে কৃতকার্য। এটা যদি বলতো সাবানের ফেনার বুদবুদ ভেঙে গেছে, গিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা দ্বিগুণের জন্য এটা 8 হয়ে যেত। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এটা আমরা করে ফেললাম। নেক্সট আমরা চলে যাব পরবর্তী তোমাদের অঙ্কটা খুব ভালো করে করবে, ইম্পর্টেন্ট। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের বইতে থাকবে এই তথ্য দিয়ে বলবে, ধরো 10 টু দি পাওয়ার 6 সংখ্যক অণুতে ভেঙে গেল। n এর একটা মান যেটা দেবে সেটা সাধারণত এমন একটা দেবে যেটাকে ঘনমূল করা যায়। 8টাতে ভাঙলো, 216টায় ভাঙলো, ঠিক আছে, 64খানায় ভাঙলো, এরকম দেবে n এর মান। এরপর আমরা যেটা করব, সাবানের ফেনার বুদবুদের ক্ষেত্রে, সোপ বাবলের ক্ষেত্রে এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ উৎপত্তির কারণ এবং তার রাশিমালা। এটা খুব গুরুত্বপূর্ণ নেক্সট টপিক। সাবানের ফেনার বুদবুদের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা। সাবানের ফেনার বুদবুদ যদি হয় তাহলে এখানে এয়ার আছে, এখানেও এয়ার আছে, তাহলে তার ক্ষেত্রে দুটো সাইড। তো মনে রাখতে হবে এই দিকে যে এখানে যে প্রেসার, যদি এখানে বলি P1, এখানে যদি বলি P2, তাহলে এই P1 এর মান কিন্তু সবসময় P2 এর অপেক্ষা বেশি হয়। যে দিকটা অবতল হবে সেই দিকে চাপ বেশি, যে দিকটা উত্তল হবে সেই দিকে চাপ কম, সব ক্ষেত্রে। ওকে, ব্যাপারটা বুঝি ভালো করে। কেন? যখন আমরা সোপ বাবলটা তৈরি করছি, ফু দিয়ে দেখবে সেই বিভিন্ন বাবলস ঘুরে বেড়ায়, বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায়, এরপরে ফু দিলে একটা বাবলস উড়ে চলে গেল, অনেকগুলো একাধিক বাবলস। সোপ বাবল বা সাবানের ফেনা দিয়ে তোমরা সবাই আমরা করেছি ছোটবেলায়। তো ব্যাপারটা হলো এরকম, কেন চাপটা বেশি? তো যখন আমরা এটা ফর্ম করছি তখন এই যে অবতল অংশটা এই সবসময় চাইবে সমতল হতে, ঠিক আছে, পৃষ্ঠতলটাকে সমতল করতে চাইবে। তো পৃষ্ঠটানটাকে বাধা দেওয়ার জন্য এর ভেতরে চাপের মানটা বেশি হবে এবং সেই চাপের প্রভাবে এই সব সময় ভেতরটাকে কি করতে চাইবে, ভেতরের তলটাকে বক্রতল করে রাখতে চাইবে। বক্রতলটা কনভার্ট হতে চাইছে সমতলে, সেটাকে আটকানোর জন্য এখানে চাপটা বেড়ে যাবে। সেই চাপের জন্যই কিন্তু বাবলসটা বা সাবানের বুদবুদটা উৎপন্ন হচ্ছে এবং পৃষ্ঠটানকে বাধা দিচ্ছে। মনে রাখতে হবে সাবানের ফ্যানের বুদবুদে বায়ুর যে বাইরের চাপ তার থেকে আভ্যন্তরীণ চাপটা বেশি হয়। কারণটা কি? পৃষ্ঠটানকে বাধা দিয়ে বক্রতলটাকে সমতল না হতে দিয়ে, বক্রতলটাকে সমতল না হতে দিয়ে, পৃষ্ঠটানটাকে কার্যকর না হতে দিয়ে এটা উৎপন্ন হচ্ছে এবং বাবলসটার আয়তন এবং আকৃতি বেড়ে যাচ্ছে এবং বাবলসটা ফুলে যাচ্ছে। তো এটাই উৎপন্নের কারণ। এবং যতখানি চাপ বেশি বাবলসটার ভেতরে, যতখানি চাপ বেশি তাকেই বলা হচ্ছে অতিরিক্ত চাপ। তাহলে অতিরিক্ত চাপ যেটা, সেটাকে যদি স্মল p বলি, সেটাই হচ্ছে P1 মাইনাস P2, ডিফারেন্স বিটুইন ইন্টারনাল প্রেসার মাইনাস এক্সটার্নাল প্রেসার।
তাহলে মনে রাখতে হবে যদি কোনো এরকম ধর এদিকে লিকুইড আছে সাপোজ, এদিকে কোন একটা, তাহলে এইদিকে প্রেসার, এইদিকে প্রেসার, তাহলে আভ্যন্তরীণ চাপ সবসময় তলটাকে বক্রতলে রাখার চেষ্টা করছে এবং সেই বক্রতলের ফলে আমাদের এটা আভ্যন্তরীণ চাপের প্রভাবে আমাদের কি উৎপন্ন হচ্ছে, বক্রতলটা উৎপন্ন হচ্ছে এবং সাবানের বুদবুদগুলো উৎপন্ন হচ্ছে। তো এইদিকে P1 এদিকে P2 এরকম থাকলে অবতলের দিকটা তাহলে P1 মাস্ট বি গ্রেটার দ্যান P2। সিমিলারলি যদি এরকম হতো তার ক্ষেত্রে কি উত্তলের দিকে যদি বলি P2 এদিকে বলি P1, সেক্ষেত্রেও কিন্তু সবসময় যদি এটা লিকুইডের হয় এয়ার হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই P1 গ্রেটার দ্যান P2 হবে। ঠিক আছে, ছবিটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এবং তাহলে কারণটা কি হলো আমি বলে দিলাম, কারণটা হচ্ছে আমাদের এখানে আভ্যন্তরীণ যে চাপ সেই চাপের প্রভাবে কিন্তু কি হচ্ছে, ওই যে সোপ বাবল বা সাবানের বুদবুদের ফেনাটা আমার উৎপন্ন হচ্ছে, যা পৃষ্ঠটানের যে প্রবণতা সেটাকে আটকে দিচ্ছে। মনে রাখতে হবে যেদিকে উত্তল হবে সেদিকে চাপ কম, আর যেদিকটা অবতল হবে সেদিকে চাপ বেশি। তাহলে বক্রতল কি চাইছে, নিচের সমতল ক্ষেত্রফলটাকে কমিয়ে সমতলে পরিণত হতে। তো সমতল হওয়াটাকে আটকানোর জন্য অবতল যে দিক সেদিকে চাপ বেড়ে যাচ্ছে এবং অবতল দিকটাকে সমতল, বক্রতলটা সমতল হতে চাইছে বক্রতল থেকে, তার ফলে ক্ষেত্রফলটাকে কমাতে চাইছে। এই ক্ষেত্রফল কমানোর ফলে, কমাতে চাওয়ার ফলে তার এগেইনস্টে এখানে প্রেসারটা বেড়ে গিয়ে এটাকেই আমার যে সাবানের ফেনার বুদবুদ বা লিকুইড ড্রপ যদি ফর্ম করে, বৃষ্টির ফোঁটা যদি উৎপন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আভ্যন্তরীণ যে চাপ, জলের চাপ, সেটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে এটাকে আমি এয়ার, এটাকে লিকুইড বলতে পারি, এক্ষেত্রে এটাকে আমি বলতে পারি PAR, এটাকে P লিকুইড বলতে পারি। তাহলে লিকুইডটা এখানে কম, এয়ারটা বেশি। সিমিলারলি এটা PAR, এটা P লিকুইড, তাহলে এক্ষেত্রে লিকুইডটা বেশি, এয়ারটা কম। এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তো এবার এক্সপ্রেশনটা একটু আসা যাক, কি করে এক্সেস প্রেসারের রাশিমালা আমরা পেতে পারি। তো ধরো কোন একটা সোপ বাবল আছে, রেডিয়াসটা 8, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা 8। এবার সেটাকে আভ্যন্তরীণ চাপের জন্য কি হচ্ছে, সেই সোপ বাবলটা ফর্ম করছে, তার ফলে তার রেডিয়াস কিছুটা বাড়ছে, dr পরিমাণ বেড়ে গেল। এই এক্সেস প্রেসারের জন্য, ডিউ টু এক্সেস প্রেসার, এটা dr পরিমাণ বাড়বে। তাহলে dr পরিমাণ বাড়তে গেলে যে কৃতকার্য হবে সেটা হচ্ছে পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফলের পরিবর্তন, আবার কৃতকার্য মানে বল ইনটু সরণ, দুটোকে একসঙ্গে আমরা বিষয়টাকে বুঝে নেব। আচ্ছা দেখি কি করে এটা আসে, রাশিমালাটা আমরা শিখব। তাহলে প্রথম শিখি ক্ষেত্রফলের পরিবর্তন আমরা কি করে বার করব। তাহলে কৃতকার্য সমান বল ইনটু সরণ। বলটা কত, এক্সেস প্রেসারের জন্য কতটা বল, বল মানে চাপ ইনটু এর ক্ষেত্রফল মানে 4πr² ইনটু সরণ হচ্ছে dr। ঠিক আছে, তাহলে এটা একটা কৃতকার্য হতে পারে। আবার এর একটা কৃতকার্য জানি, সারফেস টেনশন ইনটু ডেল্টা এ, ক্ষেত্রফলের পরিবর্তন ইনটু পৃষ্ঠ টান। এটা দিয়ে যদি ভাবি তাহলে ডেল্টা এটা কত, ডেল্টা এটা দেখো আগে ছিল 4πr², এখন কত 4πr + dr, drটা খুব ক্ষুদ্র, -4πr²। ওকে, আমি যেখানে একটা তল হিসাব করছি, এখানে যেহেতু টু সাইডেড, দুটো তল, যদি ভেতরেও এয়ার থাকে বাইরেও এয়ার থাকে তাহলে টু সাইডেড, আর যদি ভেতরে লিকুইড বাইরে এয়ার ওয়ান সাইডেড, ভেতরে এয়ার বাইরে লিকুইড ওয়ান সাইডেড। ওকে, লিকুইড ড্রপের ক্ষেত্রে ওয়ান সাইডেড,
আমার হলো স্ফেরিক্যাল ড্রপ বা আমাদের সোপ বাবলের ক্ষেত্রে সাবানের ফেনার বুদবুদ যদি এয়ারে থাকে সেক্ষেত্রে দুটো সারফেস, সাবানের ফেনার বুদবুদ যদি জলে থাকে, যেমন জলের ভেতর দিয়ে বায়ুর বুদবুদগুলো উঠতে পারে, আমরা অ্যাকোয়ারিয়ামে দেখতে পাই, তার ক্ষেত্রে কিন্তু বাইরে জল আছে ভেতরে এয়ার, তাহলে একটা সারফেস নিতে হবে, ভেতরেরটা শুধু, বাইরেরটা নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা কত 4 পাই, দেখো r স্কয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2r dr প্লাস dr স্কয়ার, r স্কয়ারটা কেটে যাবে, আমি লিখলাম না। এবার dr যেহেতু ক্ষুদ্র, drটা ক্ষুদ্র, তাই dr স্কয়ার যেটা আমি এসছে সেটাকে নগণ্য, অতি ক্ষুদ্র আরো ছোট হয়ে যাবে, dr মানে ক্ষুদ্র ব্যাসার্ধ, তাহলে এটা চলে এলো, তাই নগণ্য হলে 8 পাই r dr। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি ফর, সুতরাং একটি তলযুক্ত পৃষ্ঠ যদি হয়, দুটোই একসঙ্গে বলে দিচ্ছি, যেমন হচ্ছে বায়ুর বুদবুদ জলের মধ্যে, যদি এরকম হয় তার ক্ষেত্রে কৃতকার্য তাহলে কত, সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া 8 পাই r dr, আর আগে কৃতকার্য পেয়েছি কত, p ইনটু 4 পাই r স্কয়ার dr, সেই ক্ষেত্রে অতএব s ইকুয়ালস টু s ইনটু 8 পাই r dr ইকুয়ালস টু p ইনটু 4 পাই r স্কয়ার dr, তাহলে p চলে এলো 2s বাই r। একটা তলের ক্ষেত্রে ওয়ান সাইডেড সারফেস, একটি তল যুক্ত হলে তাহলে কত হলো আমাদের, একটি তল যুক্ত হলে, একটি তল যদি নিই, একটি তল মানে কি, এই ধরো বুদবুদ আছে, ভেতরটা লিকুইড, বাইরেটা এয়ার, আবার ভেতর বাইরেটা লিকুইড, একটা তল মানে ভেতরটা এয়ার। এরকম যদি হয় এই দুটো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এক্সেস প্রেসার হলো 2s বাই r, একটা তল যুক্ত হলে 2s বাই r, ঠিক আছে। আচ্ছা, যদি দুটো তল যুক্ত হয়, আমি এই জায়গাটা মুছে দিলাম, তোমরা ঠিক করে লিখে নেবে, দুটি তল যুক্ত হলে, দুটি তল যুক্ত পৃষ্ঠ, যেমন সাবানের বুদবুদ বায়ুতে ভাসমান, আমরা দেখতে পাই যেটা মেলাতে ভেতরে এয়ার, আমার ভেতরটাতেও এয়ার, বাইরেও এয়ার, সেক্ষেত্রে কথা হবে, সেরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডান এক্ষেত্রে হবে s ইনটু, দেখো একটা ক্ষেত্রে একটা তলের ক্ষেত্রফলের পরিবর্তন এটা, তাহলে সেই ক্ষেত্রে হবে 16, দ্বিগুণ হয়ে গেল, এই 16 পাই r dr, অতএব এই ক্ষেত্রে আমরা লিখতে পারি s ইনটু 16 পাই r dr সমান p ইনটু 4 পাই r স্কয়ার dr। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এক্সেস প্রেসারটা চলে আসছে 4s বাই r, ঠিক আছে। দুটো তল যুক্ত হলে আমাদের 4s বাই r, একটি, তাহলে দুটি তল যুক্ত হলে পৃষ্ঠের ক্ষেত্রে 4s বাই r, একটি তল যুক্ত পৃষ্ঠ হলে আমাদের এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপের যে রাশিমালা সেটা হচ্ছে 2s বাই r। এটা খুব ভালো ইম্পর্টেন্ট সূত্র, ভালো করে পড়বে, এখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। এরপর আমরা যে টপিকটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, সেটা হলো স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এটা কি, ধরো কোনো একটা কাঁচের প্লেট আছে, কাঁচের প্লেটে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় কাঁচের প্লেটের তল বরাবর জল বা অ্যালকোহল দেখা যায় একটু উপর দিকে উঠে যাচ্ছে, মানে এরকম, এই পয়েন্ট এরকম, মানে যেখানে কন্ট্যাক্ট সেই জায়গাটা উঠে যাচ্ছে।
জল বা অ্যালকোহলের মধ্যে যদি কাঁচদণ্ড বা কাঁচের প্লেটকে নিমজ্জিত করা হয় তাহলে যেখানটা কন্ট্যাক্টে থাকবে এটা ডিউ টু সারফেস টেনশন। সারফেস টেনশনটা কিভাবে কাজ করে, এবার যদি এটা হচ্ছে জল বা অ্যালকোহলে কাঁচের প্লেট নিমজ্জিত করে দেখা যায় যেখানে কন্ট্যাক্ট আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্টে এটা উপরের দিকে উঠে চলে যাচ্ছে। এখানে কি কি বল কাজ করে, লিকুইড আর সলিড। এটা সলিড, এটা লিকুইড। এই বরাবর একটা বল কাজ করে, সেটা হচ্ছে আসঞ্জন বল। সাপোজ দিস ইজ পি। এই বরাবর কাজ করে সারফেস টেনশন এস। অ্যাকচুয়ালি এদিকে উপর দিকে ওটা লব্ধিটাই রেজাল্ট, তার প্রতিক্রিয়াটাকে এদিকে ধরলাম এস। আর এই দুটোর যে লব্ধি যদি আমরা টানি, দেখতেই পাচ্ছ, তাহলে এখানে যে লব্ধি বলটা কাজ করে সেটা কিন্তু এরকম একটা দিকে কাজ করে, এটা আর। ওকে, তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এখনো আসেনি, ছবিটা বোঝায়। আবার যদি পারদের মধ্যে করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যেখানে কন্ট্যাক্ট সেখানটা নেমে গেল। সেক্ষেত্রে কিভাবে, সেক্ষেত্রে আমাদের সারফেস টেনশন, এই যে কন্ট্যাক্ট, এটা হচ্ছে পারদের মধ্যে পারদের কাঁচের প্লেট। ঠিক আছে, পারদের মধ্যে যদি কাঁচের প্লেট দিই তাহলে কেমন দেখতে পাচ্ছি আমরা? তাই যদি দিই তাহলে এদিকে তো আমাদের পি বল কাজ করছে, আর এদিকে স্পর্শক বরাবর কাজ করছে সারফেস টেনশন, আর এদিকে রেজাল্ট। স্পর্শক বরাবর সর্বদা পৃষ্ঠটান কাজ করবে। ঠিক আছে, তো যাই হোক আমরা দেখলাম। এবার যে ঘটনা, এই যে অ্যাঙ্গেলটা, কোনো তরলে যদি কোনো কঠিন পৃষ্ঠে নিমজ্জিত করা হয়, ভালো করে বুঝবে, কোনো তরলে যদি কোনো কঠিন পৃষ্ঠ নিমজ্জিত করা হয় তাহলে তরল আর কঠিনের স্পর্শ বিন্দু কোনটা, এটা এখানে যদি একটা স্পর্শক আঁকা হয়, কোথায়, তরলের অভ্যন্তরে স্পর্শক আঁকা হয়, স্পর্শকটা যে কোনো দিকেই হতে পারে, ভুল বললাম কথাটা, তো স্পর্শক যদি আঁকি, সেই স্পর্শকটা তরলের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে কি বললাম, কঠিন পৃষ্ঠকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে স্পর্শ বিন্দুতে অঙ্কিত স্পর্শক তরলের অভ্যন্তরে কঠিন পৃষ্ঠের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় স্পর্শকোণ। আমি লিখে দিই, তরল কঠিন পৃষ্ঠের সংস্পর্শে এলে তাদের স্পর্শ বিন্দুতে, কোথায় স্পর্শ করা আছে, এই পয়েন্টে, স্পর্শ বিন্দুতে অঙ্কিত স্পর্শক তাহলে স্পর্শকটা টানলাম, সেটা তরলের অভ্যন্তরে মানে ভেতরে, এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু এইটা স্থূলকোণ।
এই ক্ষেত্রে কি সূক্ষ্মকোণ তরলের অভ্যন্তরে কঠিন পৃষ্ঠের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় স্পর্শকোণ। স্পর্শকোণটা কোথায় হবে? তরলের অভ্যন্তরে। দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে থিটা লেস দ্যান 90 ডিগ্রি, এই ক্ষেত্রে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ধরো যদি কাঁচের উপর সাধারণ জল দিই, জলবিন্দু দিই, কাঁচের প্লেট, সেক্ষেত্রে এই যে কোণটা স্পর্শক, এখানে পয়েন্টে স্পর্শক টানলাম, এই অ্যাঙ্গেলটা মানে বড় এঁকে দিলাম, এটা হয় 8 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ জল। আর যদি পারদ দিই, পারদ কিন্তু কাঁচের পৃষ্ঠ বা কঠিন পৃষ্ঠে গেলে একটু গোলক হয়ে যায় পারদ, সেক্ষেত্রে স্পর্শকটা যদি এরকম হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 140 ডিগ্রি। আর বিশুদ্ধ জল যদি কাঁচ, এটা কাঁচ গ্লাস, এটা ওয়াটার, তাহলে জলের সঙ্গে সাধারণ জলের সঙ্গে কাঁচের স্পর্শকোণ 8 ডিগ্রি, আর পারদের সঙ্গে কাঁচের স্পর্শকোণ 138-140 ডিগ্রির কাছাকাছি। আর আদর্শ তরল যদি হয় সেক্ষেত্রে, আদর্শ তরলের ক্ষেত্রে এটা অনুভূমিকই থাকে, সেক্ষেত্রে স্পর্শকোণ দেখতেই পাচ্ছি, বিন্দুতে স্পর্শক টানলাম, এটা 90 ডিগ্রি ফর আইডিয়াল ফ্লুইড। আদর্শ তরলের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো কোন একটা কৈশিক নলের ক্ষেত্রে, কৈশিক নলকে যদি ক্যাপিলারি টিপকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় আর পারদে ডোবানো হয়, সেক্ষেত্রে দু রকম ঘটনা ঘটে। যাদের ক্ষেত্রে সূক্ষ্মকোণ লেস দেন 90 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ হবে, স্পর্শকোণটা লেস দেন 90 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, তাদের ক্ষেত্রে আরোহণ ঘটে। মানে কাঁচের নল ক্যাপিলারি টিউবকে যদি ডুবিয়ে দিই জলের মধ্যে বা অ্যালকোহলে ডোবাই, দেখবো ক্যাপিলারি টিউবের ভেতর দিয়ে তরলটা উঠে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কৈশিক আরোহণ। আর যাদের ক্ষেত্রে 90 ডিগ্রির থেকে বেশি মানে স্থূলকোণ, তাদের ক্ষেত্রে কৈশিক অবনমন ঘটে। কেমন ঘটে ছবিটা একটু দেখায়, ছবিতে যদি আসি, সংজ্ঞাটা তোমরা লিখে নেবে ঠিক করে। তো পারদের মধ্যে কি হয় আর কাঁচের মধ্যে কি হয়? ধরো জলের মধ্যে আমরা দুটো ক্যাপিলারি টিউব ইউজ করব। দেখতে পাচ্ছি একটা মোটা একটা সরু, যদি এত মোটা হয় না। জলের মধ্যে দিলে যদি জল হয় তাহলে এই জায়গাগুলোতে একটুখানি এরকম বেন্ড হয়ে যাবে, কারণ একটু দেখলাম একটু উপর দিকে উঠে যায় এবং এখান দিয়ে ঠিক তরলটা উঠে চলে যাবে। এটা বলে যে কৈশিক আরোহণ। এর ক্ষেত্রে একটু উচ্চতা কম হবে, কারণ এখানে এই যে হাইট, এটা যদি H1 হয়, এটা যদি H2 হয়, এবং এই ব্যাসার্ধ যদি R1 হয়, এটা R2 হয়, তাহলে লেখা যায় H1R1 সমান H2R2। এবারে জুরিনের সূত্র, এটা প্রমাণ করবো আমরা এক্ষুনি, দেখবো আসে কিনা। জুরিনস ল। এরপরে আমাদের এই টপিক তাহলে বলেছে কৈশিক আরোহণ, টেনে উপরে তুলে দিচ্ছে। আর এটাই যদি আমরা পারদের ক্ষেত্রে করি,
তাহলে দেখো পারদের মধ্যে, তবে একদম পারদ মানে কালো, বা যে কালারটা আমি কালো দিয়েই দেখাচ্ছি, কালোটাই সবচেয়ে পারদের জন্য ভালো যায়। বাইরে যদি এরকম থাকে, তাহলে দেখা যাবে এর অভ্যন্তরে দেখা যাবে যেটা, সেটা হলো এক্ষেত্রে পারদটা নিচে নেমে গেছে। ক্যাপিলারি টিউবের ভেতরে পারদ কিছুটা নিচে নেমে গেছে, হাইট ডিফারেন্স। এটাকে বলা হচ্ছে, এই যে নিচে নেমে যেটা বলা হচ্ছে কৈশিক, এটা মার্কারি কৈশিক অবনমন। কেন নিচে নামে সেটা স্পর্শ কোণের জন্য হয়, আমরা হিসাব করলে দেখতে পাবো, জুরিনের সূত্র থেকে দেখতে পাবো। কারণ ওর ক্ষেত্রে একটা কস ফাংশন কাজ করে, কসের ক্ষেত্রে স্থূলকোণ হলে নেগেটিভ হবে, এইচ এর মান নেগেটিভ মানে ডাউন আর পজিটিভ মানে আপ। ওকে, তো জুরিনের সূত্র একটা কোসাইন ফ্যাক্টর কাজ করে, সেটাই আমরা দেখব। তো এরপর আমাদের লাস্ট আজকের টপিক জুরিনের সূত্র, এবং এই চ্যাপ্টারের প্রধান টপিক বা শেষ টপিক। এটা আজকে আমি মোটামুটি থিওরি পোর্শন যা যা ছিল বলে দিলাম, খুবই কম জিনিস ছিল। তো লাস্ট টপিক কৈশিকতা বা ক্যাপিলারিটি। আমার ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে জল দিয়ে আমরা প্রমাণটা দেখব, আরোহণ ধরে নিয়ে দেখব। তরলের কৈশিকতা, ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে উপরে উঠে যাওয়া বা নিচে নেমে যাওয়া, এই বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। টপিকটা হচ্ছে কৈশিকতা। প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতে দিলে দেখা যায় আগুনটা কিন্তু বারবার তেলটা এগিয়ে দিতে হয় না, তেলটা কিন্তু উঠে চলে যায়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কৈশিকতার একটা উদাহরণ। তো দেখি আমরা ছবিটা। তো একটা পাত্রে জল আছে, তো আমরা একটা ক্যাপিলারি টিউব একটু মোটা করেই আনবো, নিমজ্জিত করেছি। জলের মধ্যে দিলে তো আমরা জানি এখানগুলো কি হবে, টপুর উঠে যাবে, আর এখানটাও এরকম। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। তো এই যে উচ্চতা, এই যে আমরা অবতলটা আঁকলাম, তার নিচে যদি একটা দাগ কেটে নিই, এই উচ্চতাটা ধরছি এইচ, আর এই নলের ব্যাসার্ধ ধরছি আর। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার? ওকে। আর এখানে রো ঘনত্বের তরল, তাহলে দেখো এইখানে যেমন আমাদের সারফেস টেনশন কাজ করছে থিটা করে, তার প্রতিক্রিয়া এদিকে একটা আছে এস। এইটা যদি থিটা কোণ হয়, তাহলে এদিকে তার কম্পোনেন্ট এস সাইন থিটা, আর ব্যাসার্ধ হচ্ছে আর, এইদিকে কম্পোনেন্ট হচ্ছে এস কস থিটা। তো দেখো কেমন ভাবে কাজ করছে। এই যে টপটাকে যদি আমরা এরকম করে ভাবি, অর্ধগোলক, এই অর্ধগোলকের স্পর্শক বরাবর কাঁচের পৃষ্ঠে তো অসংখ্য বিন্দুতে টাচ করে আছে, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু একটা উপর দিকে কাজ করছে এস কস থিটা, প্রত্যেকটা বিন্দুতে। এই যে এস কস থিটা টোটাল, আর এদিকে সাইন থিটা গুলো, তাহলে সাইন গুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল, কস গুলো একদিকে, এদিকের সাইন কম্পোনেন্টটা ক্যান্সেল হচ্ছে এদিক দিয়ে, তাহলে টোটাল মোট ঊর্ধ্বমুখী বল
উপর দিকে মোট কত বল কাজ করছে? F। সেটা যদি হয় তাহলে সেটা কত? সারফেস টেনশন মানে কি জানি? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে এটা কি বরাবর কাজ করছে? পরিধি বরাবর। এর পরিধি হলো 2πr। তার মানে S × L, তাহলে S টা কত বের হলো? S cos θ টুয়ার্ডস আপওয়ার্ড ডিরেকশন। S এর কম্পোনেন্ট কত? S cos θ ইনটু L টা কত? কত পরিধি? 2πr। মানে এই যে আপওয়ার্ড ফোর্স, এটা কি করছে? এই যে নিচের অংশের তরল স্তম্ভ তার যে ওজনটাকে প্রশমিত করছে। ওজনটা কত? এইটুকুনির ওজন যদি হিসাব করি, এবার মোট নিম্নমুখী বল বা তরল স্তম্ভের ওজন, মোট নিম্নমুখী বল বা তরল স্তম্ভের যে ওজনটা সেটা কত? ভালো করে বুঝবো। যতখানি মার্ক করেছি তার উচ্চতা কত? এই যে জায়গাটা বাদ দিয়েছি এটা লোয়ার মিনিসকাস বলা হয়, নিচের অংশটা বলে। আচ্ছা, বাদ যেটা দিয়েছি সেটাকে আমরা হিসাবে আনছি। তার এইটার আয়তন, এটার ওজনটা কত? আয়তন হচ্ছে πr²h হলো আয়তন। এই তরলটার আয়তন πr²h, চোঙ ধরেছি, ঘনত্ব ρ × g। এটা কার হলো? এটা হচ্ছে যতখানি অংশ, এটাকে দুটো অংশে ভাগ করতে পারি। এই যে আমরা চোঙটা ধরেছি এখানে ধরো আছে এই যে পার্ট, তাহলে এই পার্টের একটা আয়তন, এই পার্টের একটা আয়তন। তো এই পার্টের আয়তনটা হলো πr²h ρg। ওপরটার কথা হবে। ওপরটা দেখো আমাদের তরলটা আছে কিন্তু এই জায়গায়, তরলটা আছে কিন্তু এই জায়গায় তরলটা আছে। তাহলে এই জিনিসটাকে আমরা যে জায়গাটায় তরল আছে সেটা কিন্তু আঁকছি আমি। কেমন জায়গায় তরল আছে? এরকম একটা জায়গায় তরল আছে। আমরা এইটুকু তো ধরেই নিয়েছিলাম। তাহলে এই যে জায়গাটা, এটার আয়তনটা আমরা কি করে বার করব? এরকম একটা জায়গায় তরল আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। কোন জায়গাটা তরল আছে ওই উপরে এঁকেছি। এটাকে আমরা কি লিখতে পারি এরকম? এটাকে যদি ভাবি টোটাল একটা চোঙ যার ব্যাসার্ধ r, এটা r ধরেছি, এটা অর্ধগোলক ধরে নিচ্ছি, এটা r মাইনাস অর্ধগোলক। এটা থেকে এটা বিয়োগ করলে এই নিচের অংশটুকুনি পড়ে থাকবে, তাই তো? তাহলে r ব্যাসার্ধ এবং r উচ্চতার একটা চোঙ থেকে যদি একটা r ব্যাসার্ধের অর্ধগোলক বাদ দিয়ে দিই, মানে এইটুকুনি অংশ যদি বাদ যায় তাহলে নিচটা পড়ে থাকছে। তাহলে সেটা হচ্ছে এই যেটুকুনি জায়গা বাদ গেছে এই নিচটা, যে জলটার আয়তনটা আমরা হিসাব করি না, আমরা হিসাব করেছি এই দাগ অবধি হিসাব করেছি, বাকিটা বাদ গেল। তাহলে সেটার আয়তন কত হবে বা ওজন কত হবে? প্লাস এটা কত? πr³ মাইনাস 2/3 অর্ধগোলক πr³ ইন্টু ρ, মানে ভর হলো ইন্টু g। তাহলে πr² ρg যদি কমন নিই তাহলে πr² ρg দিলে h প্লাস এটা 1/3 আসছে, তাহলে r/3। তাহলে এটা হলো ডাউনওয়ার্ড ফোর্স। নিম্নমুখী বল হলো এটা, ঊর্ধ্বমুখী বল হলো এটা। এবার তাহলে সাম্যাবস্থায়, তাহলে আমি ছবিটা এঁকে দিয়েছিলাম, এবার আমি মুছে দিচ্ছি। তাহলে না কোন জায়গাটা মুছবো? আমরা এখানটা মুছি। তাহলে এটাকে যদি বলি তাহলে সাম্যাবস্থায় F সমান W, আপওয়ার্ড ফোর্সটা ব্যালেন্স করছে ডাউনওয়ার্ড ফোর্সকে। তাহলে আমরা লিখতে পারি 2πr s cos θ সমান πr² ρg h প্লাস r/3। তাহলে আমাদের এখান থেকে আমাদের দরকার h, তাহলে h প্লাস r/3 টা চলে আসছে। টু s cos θ বাই r ρ
এবং জেনারেলি এটাকে এইচ এর সমান দাঁড়ায়, যেহেতু এইচ মাছ গ্রেটার দেন আর। তাহলে আমরা পেয়ে গেলাম কৈশিক আরোহণ কতখানি হয়েছে, তাহলে এইচ এর সূত্রটা পেয়ে গেলাম 2s cos θ বাই r rho g। এটাই হচ্ছে জুলিনের সূত্র। দেখতেই পাচ্ছি যদি থিটাটা সূক্ষ্মকোণ হয় তাহলে cos θ পজিটিভ, এইচ এর মানটা গ্রেটার দ্যান 0, তাহলে কৈশিক আরোহণ। যদি থিটার মান স্থূলকোণ হয় তাহলে এইচটা হলো নেগেটিভ, তাহলে থিটা এইচ গ্রেটার দ্যান 0 ইফ থিটা লেস দ্যান 90, তাহলে আরোহণের ক্ষেত্রে এটা। আর এইচ লেস দ্যান 0 মানে নিচে নেমে যাবে যখন থিটা গ্রেটার দ্যান 90। ওকে, তাহলে এটাই বলা হচ্ছে জুলিনের সূত্র। তার মানে এটা যত সরু হবে কৈশিক নলটা তত আরোহণ বেশি বা অবনমনটা বেশি হবে, আর মোটার ক্ষেত্রে কম হবে, যেটা আমরা পেয়েছি। ঠিক আছে, এটা আমাদের আজকে আলোচনার শেষ বিষয় ছিল জুলিনের সূত্র। তো আশা করি তোমাদের ভালো করে লিখে নেওয়ার বিষয়টা। তো আজকে ক্লাসের আলোচনা এখানেই শেষ করছি। অনেকক্ষণ সময় নিলাম পৃষ্ঠটানটা কমপ্লিট করার জন্য। তো তোমরা অবশিষ্ট যদি কিছু থাকে তোমাদের বইতে পৃষ্ঠটান থেকে যা যা সূত্র আছে, আমি যা পড়ালাম এর বাইরে কোনো সূত্র নেই, বা কোনো সূত্র কোনো অঙ্কের জন্য অন্তত লাগবে না। ঠিক আছে, তো যতটা দরকার করিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো বুঝে নিয়ে ভালো করে নেওয়ার চেষ্টা করবে। আজকে বলেই শেষ করছি। আবার সামনের দিন নতুন টপিক নিয়ে ফিরে আসবো, কিংবা গাণিতিক সমস্যা নিয়ে পৃষ্ঠটান এবং সান্দ্রতা থেকে কিছু গাণিতিক সমস্যা করিয়ে দেবো। আজকে বলেই শেষ করলাম। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে বুঝে নিয়ে বিষয়গুলো লিখে নেওয়ার চেষ্টা করো। খুব দ্রুত তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ আমাদের সিলেবাস আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। শেষের দিকে আমরা অনেকটাই এগিয়ে ফেলেছি, আমাদের অনেকটাই কভার হয়ে গেল। তো এরপর আমরা নেক্সট অন্য টপিকে চলে যাব আবার। তো ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো। আবার সামনে পুজো চলে আসছে, পুজোর মধ্যে পড়াশোনা হবে না, পুজোর আগে সময়টুকুনি সবাই মন দিয়ে পড়াশোনা করে নাও, দিয়ে ভালো করে প্রিপেয়ার্ড হও তোমাদের বোর্ড এক্সাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আজকে বলেই শেষ করলাম।